নিচের যে পোর্শন যেটা আপ টু দ্য বেড রক মানে হার্ড রক একদম, তো সেই যে এই টোটাল জোনটা in which there is lot of materials as well as water content in this soil layer. তো এই যে লেয়ারের মধ্যে যে concentration that is divided into two parts. One is the aeration zone আর একটা হচ্ছে স্যাচুরেটেড জোন। ঠিক আছে, তো এই যে জোন অফ এরেশন যেটা যেটা হচ্ছে আপ টু দ্য ওয়াটার টেবিল, ঠিক আছে, সেইটা হচ্ছে the zone of erosion that is divided into three types, that is the soil water zone, intermediate and capillary fringe. So the difference between the zone of erosion and the zone of saturation is mainly due to the amount of the water present, ঠিক আছে, in the pore spaces. So what is it, it is like যে zone of erosion এ the water content the porous spaces are not completely filled with water, ঠিক আছে, এই zone of erosion এ এখানে কি হয় যে the only difference between these two, main difference between these two zones হচ্ছে কি যে the porous spaces, এই যে এখানে যে সয়েল পার্টিকেলস যেগুলো আছে সেগুলোর মধ্যে তো কিছু কিছু পোর স্পেস থাকবেই যেখানে ওয়াটার ড্রপলেটস হয়ে থাকে, মানে যেখানে ওয়াটার আর কি স্টোরড হয়ে থাকে এই পোরাস স্পেস গুলোর মধ্যে। তো in the zone of aeration the porous spaces are filled with air as well as water, ঠিক আছে, এখানে জলও থাকতে পারে আবার এখানে এয়ারও থাকতে পারে, কিন্তু কমপ্লিটলি ফুললি প্রত্যেকটা পোর স্পেস ইজ ফিল্ড আপ উইথ ওয়াটার সেটা কিন্তু নয় এখানে, ঠিক আছে। বাট ইন দিস জোন ইট ইজ লাইক দ্যাট যে the most or the maximum of the porous spaces, like almost every porous spaces are fully like saturated with water content, and that is why this is known as zone of saturation, ঠিক আছে, কারণ হচ্ছে এই জোনটাতে all the porous spaces between the soil particles are completely filled with or saturated with water, and this is separated by the water table. তো আমরা যখন জলের খোঁজ করব, the time when we start exploring for water, we dig a hole depending upon the in what depth the aquifer is from the surface, ঠিক আছে, সারফেসের রেসপেক্টে আমরা এই অ্যাকুইফারের ডিস্টেন্সটাকে আমরা মানে মাপি, সেই অনুযায়ী আমরা সেরকম ড্রিলিং করি, ঠিক আছে। আর দ্য মেইন পারপাস অফ ইট, এই জিনিসটার কারণ হচ্ছে কি যে এই অ্যাকুইফার যখন জলে ভর্তি থাকছে, তো দ্যাট ইজ দ্য গ্রাউন্ড ওয়াটার দ্যাট উই অ্যাকচুয়ালি ইউজ ফর আওয়ার ডে টু ডে অ্যাক্টিভিটিস, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই দিস প্রসিজিয়ার ইজ নেসেসারি, ঠিক আছে। এইবারে আমাদের মেইনলি মনে রাখতে হবে যে এই অ্যাকুইফার গুলো যেগুলো, যেটা মানে জাস্ট অ্যাজ আ রিক্যাপ আমি বলে দিচ্ছি যে দিস অ্যাকুইফার্স, দিস থিংস আর অ্যাকচুয়ালি ডিভাইডেড ইনটু 4 ক্যাটাগরিজ, ঠিক আছে। এই স্যাচুরেটেড এই যে ফর্মেশন গুলো, যে জোন অফ স্যাচুরেশনের যে ফর্মেশন গুলো, সেগুলো ক্যান বি ডিভাইডেড ইনটু 2 ক্যাটাগরিজ, ঠিক আছে, এই 4 ক্যাটাগরিজ। ওয়ান ইজ দ্য অ্যাকুইফার, যেটা বললাম যে নর্মাল স্যাচুরেটেড, মানে আলটিমেটলি স্যান্ড ডিপোজিট বা মানে আনকনসলিডেটেড, মানে একদম জমে যাওয়া স্যান্ড নয়, ঠিক আছে, মানে গুঁড়ো গুঁড়ো বালি, তো দ্যাট ইজ আনকনসলিডেটেড। তো দ্য আনকনসলিডেটেড ডিপোজিটস অফ স্যান্ড অ্যান্ড গ্র্যাভেল যেগুলো, দ্যাট ইজ ডিপেন্ডিং আপন দ্য অ্যাকুইফার। আর অ্যাকুইটার্ড কি, যে এখানে হচ্ছে যে সিপেজ পসিবল, মানে পার্শিয়ালি ওটা জিনিসটা হচ্ছে পারমিয়েবল, ঠিক আছে, নট ফুললি পারমিয়েবল, মানে জিনিসটা এই যে ডিভিশন গুলো, দিজ আর মেড, মানে যদি রিকালেক্ট করিস যে দিস ডিভিশনস ওয়্যার মেড অন হোয়াট দ্য অ্যামাউন্ট অফ পোরোসিটি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য অ্যামাউন্ট অফ পারমিয়েবিলিটি। তারা কে জয়েন হচ্ছে আবার, ওকে, হ্যাঁ। সো দিস অ্যাকুইফার্স আর ডিভাইডেড অন দ্য বেসিস অফ হোয়াট দ্য নেচার অফ দ্য পোরোসিটি অ্যান্ড পারমিয়েবিলিটি অফ ইট, মানে এই ওয়াটার স্টোরেজ রিজার্ভার্স গুলো। তো সেগুলোকে একটা হচ্ছে, এটাতে হচ্ছে মানে পোরাস অ্যান্ড পারমিয়েবল, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকুইটার্ড হচ্ছে যে হাইলি লাইক নট পারমিয়েবল, মানে ইমপারমিয়েবল বলা যায় না, কিন্তু হচ্ছে যে পার্শিয়ালি পারমিয়েবল, আর পোরোসিটি হচ্ছে বেশ ভালো,
ঠিক আছে, মানে এখানে জল থাকলে জলটা তুই বার করতে পারবি না, ঠিক আছে। আর অ্যাকুইক লিকুইডে হচ্ছে কি যে এখানে পোরোসিটি বিশাল ভালো, কিন্তু এখানে পারমিয়াবিলিটির কোনো সিনই নেই, ঠিক আছে। মানে এখানে জলটা একদমই ইম্পসিবল টু এক্সট্রাক্ট আউট, ঠিক আছে, দ্য অ্যাকুইক লিকুইড। সেটা হচ্ছে কি ক্লে। ক্লে হচ্ছে এমন একটা মিনারেল যেটা যদি সেডিমেন্টোলজি রিকালেক্ট করিস তাহলে clay was the mineral that is more porous in nature and like very low permeability বা no permeability। কারণ হচ্ছে যে ক্লের পোর স্পেস গুলো প্রচুর, ঠিক আছে। ক্লে হচ্ছে প্রচুর পোরাস ইন নেচার, ঠিক আছে, ওই জন্য জল হোল্ডিং করতে পারবে, কিন্তু দ্য পোর স্পেসেস আর নট কানেক্টেড উইথ ইচ আদার। জল ধরে রাখলেও জলটাকে পোর স্পেস গুলো যদি কানেক্টেড হয় তবেই জলটা এক্সট্রাক্ট করা যায়, ঠিক আছে। না হলে পোর স্পেসের মধ্যে জল থাকলে যদি পোর স্পেস গুলো কানেক্টেড না হয় তাহলে জল কখনোই পারমিয়েবল হয় না, ঠিক আছে। তো দ্যাট ইজ হোয়াট হ্যাপেন্স ইন কেস অফ ক্লে, দ্য পোর স্পেসেস আর নট ইন্টারকানেক্টেড। অ্যান্ড অ্যাকুইফিউজ হচ্ছে যে মানে একদমই পারমিয়েবলও নয়, পোরাসও নয়, ঠিক আছে, কোনোটাই নয়। অ্যাকুইফিউজ যেটা, সেটা কি কোনো হার্ড ইগনিয়াস বা মেটামরফিক রক যার মধ্যে হয়তো মানে কিছু কিছু ফ্র্যাকচারের মধ্যে হয়তো কিছু জায়গায় ওয়াটার পার্টিকেলস আছে, মানে ওর মধ্যে কোনো পোরোসিটি বা নেই বা কোনো পারমিয়াবিলিটি নেই, ঠিক আছে। সো ডিপেন্ডিং আপন, তো এটা একটা গেল জিনিস যে ডিপেন্ডিং আপন কিসের মধ্যে জলটা আছে তবেই জলটাকে এক্সট্রাক্ট করা পসিবল হয়, মানে ফর ইকোনমিক্যাল পয়েন্ট আউট। কারণ আমি অকারণে কেন এমন একটা জায়গাতে খোঁড়াখুঁড়ি করবো যেখান দিয়ে আমার বেশি খরচা হয়ে যাবে জল বার করতে, ঠিক আছে। তো ডিপেন্ডিং এই যে এই জিনিসটা যেটা ডিপেন্ডিং যেটা সেটা কি করে হচ্ছে যে আলটিমেটলি অনেকভাবে এই জলের লেয়ারগুলোকে আইডেন্টিফাই করা যায়, ঠিক আছে। তো সেগুলোর মধ্যে দাঁড়া এটা পরে আসছি, হ্যাঁ। তো সেগুলোর মধ্যে ওয়ান অফ দেম ইজ লাইক দ্য জিওফিজিক্যাল অ্যাসপেক্টস, মানে হচ্ছে ধর সাউন্ডিং ওয়েভস, সাউন্ড ওয়েভস পাঠিয়ে, যেটা আগের দিন সিজমিকের রেসপেক্টে বলছিলাম যে একটা এরকম এমিটার থাকবে আর একটা এরকম রিসেপ্টার থাকবে, ঠিক আছে। তো জল ওই এখান থেকে সাউন্ড ওয়েভস পাঠাবে, ঠিক আছে, দিয়ে সাউন্ড ওয়েভগুলো ডিপেন্ডিং আপন দ্য লিথোলজি সেইভাবে রিফ্লেক্ট বা রিফ্র্যাক্ট করবে সিজমিক ওয়েভসগুলো, দিয়ে ইট উইল গেট ব্যাক টু দিস রিসেপ্টার। এবার এই রিসেপ্টারটা গ্রাফটা এরকম এরকম সব ডেটা আইডেন্টিফাই করবে, অ্যান্ড ডিপেন্ডিং আপন যে কিরকম মেটেরিয়াল, যদি জিনিসটা লিস্ট মানে একটা ধর মানে লিস্ট পোরাস একটা এলিমেন্ট হলো, তো সেটা কি হতে পারে সেটা ডিপেন্ডিং আপন দ্য নেচার অফ দ্য কার্ভ সেটা হচ্ছে তখন আইডেন্টিফাই করা যায়। এছাড়া আরো কি করে করা যায় হচ্ছে তোর অনেক সময় রেজিস্টিভিটি সার্ভে দিয়ে করা যায়, ঠিক আছে। এটা গেল যেমন সিজমিক সার্ভে। আরেকটা হচ্ছে রেজিস্টিভিটি সার্ভে, জলটা ইজ হোয়াট ইজ দ্য নেচার অফ দ্য ওয়াটার প্রেজেন্ট, মানে বা লিকুইডের নেচারটা কিরকম। তো সেটা যদি মানে কন্টেন্স মোর অফ লাইক মেরিন ওয়াটার, মানে যদি ওয়াটার ফ্রম লাইক নিয়ার, যদি কোনো একটা জায়গাতে ধর ফর এক্সাম্পল আমি একটা কেস স্টাডি যদি বলি যে ইফ ইট ইজ if in this region there is like water uh, bed found যেখানে you need to like do exploration, তো এবারে তোকে ওয়াটারটাকে মানে ডেইলি ইউজফুলনেস এর ওপরে ডিপেন্ড করে তোকে তখন সেখানে গ্রিন সিগন্যাল দিতে হবে যে হ্যাঁ এখান থেকে জলটা এক্সট্রাক্ট করলে ইট ক্যান বি ইউজ। তো হাউ উইল ইউ আইডেন্টিফাই দ্য নেচার অফ দ্য লিকুইড? বাই রেজিস্টিভিটি সার্ভে। রেজিস্টিভিটি সার্ভে কি করে যে ইলেকট্রিক ভোল্টেজ মানে কারেন্ট একটা পাস করায়, তো কারেন্টের যে নেচারটা সেই নেচারটা অনুযায়ী ডিপেন্ড করেই যে ফরমেশনটা বোঝা যায়, অ্যাজ ওয়েল অ্যাজ যে রেজিস্ট্যান্স কিরকম রেজিস্ট্যান্স দেখালো ডিপেন্ডিং আপন দ্য ইলেকট্রিক এই কারেন্ট যে পাস হলো তাতে যেখান দিয়ে পাস হলো সেই জায়গাটা কিরকম রেজিস্ট্যান্স দেখালো। মানে ধর এখান দিয়ে কারেন্টটা এরকম ভাবে পাস হয়েছে, ঠিক আছে, তো কিরম রেজিস্ট্যান্স দেখালো। যদি জিনিসটা খুব লেস রেজিস্টিভ হয়, ঠিক আছে, তো তার মানে কি বলা যায় যে জলটা মানে ইজ মানে ইফ দেয়ার ইজ ওয়াটার দেন দ্য ওয়াটার ইজ মোর অফ আ লাইক স্যালাইন ইন নেচার বা মেরিন ইন নেচার। বিকজ হোয়াট যে যত জলটায় মেরিন বা স্যালাইন হবে তত
the iron contents will be high, and যদি আয়ন কন্টেন্টস হাই হয় তাহলে ছোটবেলায় পড়েছি যে জিনিসটা মোর কন্ডাক্টিভ হতে পারে, ঠিক আছে। তো as it is contains like saline water contains more iron content, so for that reason the saline water is more conductive in nature. তো তার মানে কি, মোর কন্ডাক্টিভ মানে কি, রেজিস্টিভিটি অনেক কম হবে। তো তুই সেটা দেখে বুঝতে পারবি যে ওকে দিস ওয়াটার ক্যান নট বি ড্রিঙ্কেবল। as well as there can be remote sensing aspects. Remote sensing দিয়ে অনেক সময় depending upon like কোন electromagnetic spectrum use করছিস সেই অনুযায়ী remote sensing can also like play a very important role in identifying the formations or aquifers like that, কারণ হচ্ছে যে they visualize the area with respect to different spectrums, তো সেই অনুযায়ী there can be a layering found, ঠিক আছে। ওকে, তো এগুলো হচ্ছে কিছু কিছু মেথডোলজি, ঠিক আছে, ফর অ্যাকুইফার বা ওয়াটার বেড ফাইন্ডিংস এর। তো অ্যাকুইফার যে গল্পটা যেটা বললাম, এই ডায়াগ্রামটা ইউ মাইট বি ভেরি ফ্যামিলিয়ার উইথ, আর যদি না হোস এই ডায়াগ্রামটাও ভালো করে করবি, ঠিক আছে। এই ডায়াগ্রামটা সবচেয়ে প্রমিনেন্ট ডায়াগ্রাম বোঝার জন্য, ঠিক আছে। অন্য বইগুলোতে দ্য আদার বুকস লাইক টড এগুলো তো ডায়াগ্রাম আছে অ্যান্ড ঠিক আছে, দ্যাট দোজ আর অলসো গুড, বাট কিছু কিছু সময় টডের ডায়াগ্রামটা কিছুটা কনফিউজিং লাগতে পারে অনেকের। তো সেই জন্য আমি সাজেস্ট করবো দিস ডায়াগ্রাম ইজ মোর কমপ্লিট ইন নেচার, ঠিক আছে। প্রত্যেকটা মানে টাইপস অফ ওয়েল অ্যান্ড এভরিথিং সবই দেওয়া আছে, ঠিক আছে। এনিওয়েজ, তো এই যে ওয়াটার সারফেস যে এক্সপ্লোরেশন যেটা, সেটা ডিপেন্ড করছে কিসের ওপরে, যে আমরা কোথায় হোলটা ডিগ আউট করছি, ঠিক আছে, মানে কোথায় ড্রিলিংটা করছি। তো সেই ড্রিলিং ইজ নেসেসারিলি ফোকাসড অন দ্য অ্যাকুইফার নেচার, ঠিক আছে। যদি অ্যাকুইফারটা কনফাইন্ড হয় তার মানে সেখানে আলটিমেটলি দ্য ওয়াটার উইল বি রিচার্জড উইথ সার্টেন অ্যামাউন্ট অফ টাইম, অ্যান্ড ইফ ইট ইজ আনকনফাইন্ড তো সেটাতে রিচার্জ হওয়ার যে টাইম বা প্রবাবিলিটি অনেকটা লেস দেন দ্যাট অফ দ্য কনফাইন্ড অ্যাকুইফার। কারণ দ্য কনফাইন্ড অ্যাকুইফার্সে সবসময় একটা ওপেন রিচার্জ স্পেস থাকে, ঠিক আছে, যেখানে ধর বৃষ্টি হলো বা নদীর জল আর কি, ঠিক আছে, সেগুলো সব এই কনফাইন্ড অ্যাকুইফারের মধ্যে ঢুকে যায়, ঠিক আছে। তো and we use them later as for drinking purposes. Okay, so এই যে টোটাল যে ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামটার রেসপেক্টে দেখবি আরেকটা যেটা ইম্পর্টেন্ট এইখানে পরে মেনশন করা আছে, এখানে মেনশন করা নেই, সেটা হচ্ছে পার্সড অ্যাকুইফার, যেটা হচ্ছে দ্য অ্যাকুইফার প্রেজেন্ট লাইক আ small aquifer present above the water table, ঠিক আছে, that is known as a perched aquifer. If you, I mean, I guess you know, guys know this term, but till I'm যদি ভুলে গিয়ে থাকিস I'm just mentioning it. Perched aquifer, ঠিক আছে, PRCHED, perched. The perched aquifer are the aquifers which are present above the water table, ঠিক আছে। ওকে, সো এই দেখ, এই যে যেটা বলছিলাম পার্সড অ্যাকুইফারটা, ঠিক আছে। ওকে, সো এই যে যখন তোরা এখন যখন পড়বি, তো এই যে রিচার্জের যে জোনটা, ঠিক আছে, যেখানে হচ্ছে যে নর্মালি ওয়াটারটা হচ্ছে রিচার্জ হয়, ঠিক আছে, মানে it gets water from maybe the ocean or maybe like rainfall or streams etc, ঠিক আছে। তো সেটা ডিপেন্ড করে যে এই যে স্ট্রিম যে বা রিভার যেগুলো, সেগুলো কিরকম ভাবে ফ্লো করছে, মানে অনেক সময় কিছু কিছু স্ট্রিমস এর মধ্যেও ওয়াটার লাইক গ্রাউন্ড ওয়াটার থেকে ওয়াটার কামস ইনসাইড দ্য স্ট্রিমস, ঠিক আছে, বিকজ দ্য স্ট্রিমস ডু নট গেট লাইক রেগুলার রেইনফল এভরি ইয়ার, ঠিক আছে। অনেক জায়গাতেই এমন অনেক ছোটখাটো নদী নালা আছে যেখানে যেই জায়গাতে হচ্ছে রেইনফল ইজ নট ভেরি এভিডেন্ট, ঠিক আছে। তো সেখানে কি হয় যে গ্রাউন্ড ওয়াটার লেভেলটাই চেঞ্জ হয় অ্যান্ড সেটা রেসপেক্টেই এই রিভার্স তখনও আর কি জলটা পায় মানে বয়ে বেড়ানোর জন্য, নাহলে ইট উইল বি কমপ্লিটলি ড্রাইড আপ,
ঠিক আছে। তো এই ধরনের স্ট্রিমগুলো যারা গ্রাউন্ড ওয়াটার ফ্লো মানে নেয় তারা হচ্ছে কি এফ্লুয়েন্ট স্ট্রিম, ঠিক আছে। অ্যান্ড দ্য স্ট্রিমস উইচ গিভ আপ দ্য গ্রাউন্ড ওয়াটার, গিভ আপ দ্য ওয়াটার্স, মানে যেগুলো হচ্ছে নিজেরাই প্রচন্ড অ্যামাউন্ট অফ ওয়াটার থাকে, তো মানে যারা হচ্ছে ড্রাই আপ মানে ভেরি লেস হতে পারে, তো সেইগুলো হচ্ছে যে দিস মানে যারা হচ্ছে there is a probability of this streams to give out water to the water table, কারণ হচ্ছে হয়তো ওই জায়গায় যে ওয়াটার টেবিলটা আছে সেখানে জলের মানে লেয়ারটা যেটা সেটা হয়তো অনেক কমে গেছে, ঠিক আছে। তখন কি হবে যে এই স্ট্রিমগুলো অনেক সময় জল এই নদীগুলো মানে এই জায়গাতে মানে অ্যাকচুয়ালি কি হয় যে সাকশন মতো হয়ে যায়, ঠিক আছে। মানে ও আর কি তো দিতে চায় না, কিন্তু এর নিজস্ব যে ওয়াটার টেবিলের যে লেয়ারটা সেটা যেহেতু নেমে গেছে, ঠিক আছে, তো তখন কি হবে এখানে যে একটা ভেকেন্স স্পেস ক্রিয়েট হচ্ছে সেটা তখন এই স্ট্রিম ওয়াটারটা এসে ক্লিয়ার আউট করে, ঠিক আছে। তো অনেক সময় দেখবি যেসব অনেক জায়গাতে যদি ট্রেনে ফেনে করে যাস, ইফ ইউ আর গোয়িং বাই ট্রেন টু সাম প্লেসেস ইউ উইল সি আ লট অফ রিভার্স, লাইক রেল ব্রিজ তো আছে কিন্তু নিচে দেয়ার ইজ নো river present, like the river has been completely dried up. That can also be due to this influent activities also, ঠিক আছে। এই ইনফ্লুয়েন্ট অ্যাক্টিভিটিস এর সময়ও কি হবে যে ধর ওই আশেপাশে যেখানে যা হিউম্যান বিংস লাইক লিভিং তারা হচ্ছে ওয়াটার টেবিল এমন জল টেনেছে ওয়াটার টেবিল বিকাম ডিপ্লিটেড, ঠিক আছে। তো তখন লাইক মোর অফ লাইক জোর করে এই স্ট্রিমগুলো থেকে ওয়াটার ইজ লাইক টেকেন ইনসাইড দ্য ওয়াটার টেবিল, তো তার জন্য কি হবে যে আলটিমেটলি দ্য স্ট্রিমস অলসো বিকাম লাইক লাইক ডিভয়েড অফ ওয়াটার। তো সেই জন্য অনেক সময় যখন ওরকম যাস দেখতে ইউ ক্যান সি লাইক মেনি রিভার্স হ্যাভ কমপ্লিটলি ড্রাইড আপ, ঠিক আছে। দিস ক্যান অলসো বি আ পসিবিলিটি, ঠিক আছে। এনিওয়েজ, তো এছাড়া আমাদেরকে যে ফর্মুলেশনগুলো ছোটোখাটো জানতে হবে তার মধ্যে সবার প্রথম হচ্ছে এই পোরোসিটির ফর্মুলাটা, ঠিক আছে। অ্যান্ড পোরোসিটির সাথে পারমিয়াবিলিটির যে রিলেশনটা, পোরোসিটির সাথে ভয়েড রেশিওর যে রিলেশনটা সেটা, ঠিক আছে। অ্যান্ড এছাড়া হচ্ছে কি যে দ্য পারমিয়াবিলিটি ফ্যাক্টর, ঠিক আছে। যে পোরোসিটি আর পারমিয়াবিলিটির মধ্যে সবার প্রথমে এটা বুঝে রাখিস যে the basic difference between them, what is the basic difference between porosity and the permeability. The permeability is actually যে ওই যেটা বললাম যে it is the connecting of the interconnection of the porous spaces, যার জন্য the water can pass out throughout the rock, ঠিক আছে। মানে জলটা যদি কোনো একটা জায়গাতে সাকশন ক্রিয়েট হয় তো জলটা হচ্ছে সেখানে বেরিয়ে চলে যেতে পারবে ইজিলি, ঠিক আছে। কারণ হচ্ছে the pore spaces are interconnected. More the pore spaces are interconnected, more the rock is permeable, ঠিক আছে। তো সেই জন্য এই দুটোর মধ্যে ডিফারেন্সটা নিয়ে গুলিয়ে আস না, যাই হোক দ্যাট ইজ মোর চাইল্ডিশ এনিওয়েজ। আচ্ছা, তো তারপরে কি যে স্পেসিফিক ইল্ডের ফর্মুলা, যেটা হচ্ছে কি যে ওই ইয়েটার মানে যে রক বডিটার সেটার দ্য অ্যাকচুয়াল লাইক মানে দ্য অ্যাকচুয়াল যতটা ভলিউম অফ ওয়াটার আর কি ও ইল্ড করতে পারে দ্যাট ইজ দ্য স্পেসিফিক ইল্ড, ঠিক আছে। অ্যান্ড ইট ইজ দ্য সাম অফ দ্য সরি ইট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মানে এই স্পেসিফিক ইল্ড আর স্পেসিফিক রিটেনশন ইজ দ্য সাম অফ দ্য টোটাল লাইক ভলিউম অফ দ্য অ্যাকুইফার, ঠিক আছে। মানে একটা জায়গাতে ধর ফর এক্সাম্পল একটা ফোম নিলি, ঠিক আছে। তো ফোমটা ইজ আ ফোম মানে কি মানে যেটা আর কি আমরা ওই স্পঞ্জ, তো সেই স্পঞ্জটা তুই যদি জলে ভেজাস, ঠিক আছে, অ্যান্ড ইফ ইউ লাইক কিপ দ্য স্পঞ্জ ইন দ্য এয়ার, ঠিক আছে, ইউ উইল সি সাম অফ দ্য ওয়াটার্স লাইক ড্রিপিং ডাউন, ঠিক আছে। তো সেই যে জল যেটা ড্রিপিং ডাউন দ্যাট ইজ দ্য স্পেসিফিক ইল্ড, ঠিক আছে। আর যে when the water is extracted from the aquifer,
ঠিক আছে, অ্যান্ড দেন যেটুকু মানে নর্মাল গ্র্যাভিটেশনাল অ্যাক্টিভিটিতে, মানে উইদাউট এনি লাইক এক্সট্রাকশন পাম্পিং, মানে ধর জিনিসটাকে যদি আমি ওপরে ধরে রেখে দিই একদম অনেকক্ষণ ধরে, তো কি হবে, আস্তে আস্তে অলমোস্ট অল অফ দ্য ওয়াটার উইল কমপ্লিটলি ফল ডাউন, ঠিক আছে, ডিউ টু গ্র্যাভিটি। বাট the some very like porous spaces will always contain some amount of water, so that is the specific retention, that is against the force of gravity, যে জলটা স্টোর হয়ে থাকে, that is the specific retention. Okay, so depending upon the porosity and specific yield, that এখানে you can see the specific yield to be so less, ঠিক আছে, why, যে ক্লে এমন একটা মিনারেল যেটার পোরাস স্পেসেস আর নট ইন্টারকানেক্টেড, তো ইল্ড তার মানে প্রচুর কম হবে, ঠিক আছে। তো সিমিলারলি এখানে এই চারটা দেয়া আছে। এনিওয়েজ, তো এছাড়া তারপরে যেটা আমাদের মনে রাখতে হবে, দ্যাট ইজ দ্য ডার্সিস ল, ঠিক আছে, যেটার আলটিমেট ফাইনাল এক্সপ্রেশন হচ্ছে যে এই ওয়াটার ডিসচার্জের এই ফর্মুলাটা, যেখানে ডিএইচ বাই ডিএল আমরা অনেক সময় লিখে থাকি ফর আই, ঠিক আছে, সেটাকে আমরা লিখে থাকি ডিএইচ বাই ডিএল, ঠিক আছে, এই আই যেটা এখানে মেনশন করা আছে, যেটা হচ্ছে এই ডিএইচ হচ্ছে যে চেঞ্জ ইন দ্য ওয়াটার হেডস, আর ডিএল হচ্ছে যে দ্য লেন্থ, মানে হচ্ছে এই ফর a water body like for example একটা অ্যাকুইফার, সেটার the water volumetric water content is equals to, যে এটা কেটা হচ্ছে কন্ডাক্টিভিটি, এটা হচ্ছে এরিয়া অফ দ্য অ্যাকুইফার, আর আইটা হচ্ছে এই দ্য রেশিও বিটুইন দ্য water head difference and the length of between the two aquifers, ঠিক আছে। Okay, so the main thing about this formulation is এটা থেকে প্রচুর গেটের অঙ্ক you can find, ঠিক আছে, that is actually like for jam also you have done this thing and it is the same thing, তো এই ফর্মুলাটা দয়া করে মনে রেখো, ঠিক আছে। তার আমি ফর্মুলাটা গিজিবিজি করে দিয়েছি, হ্যাঁ যাই হোক, এই ফর্মুলাটা ট্রাই টু রিমেম্বার দিস ওয়ান, ঠিক আছে। তো এছাড়া কি তারপর হচ্ছে যে আমাদের পারমিয়াবিলিটির মধ্যে একটা মানে কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি যেটাকে আমরা বলি, যে এই কে ভ্যালু যেটা, সেটার একটা ফর্মুলেশন এইখানে দেখতে পাচ্ছিস, কিন্তু এটা আমি বলবো একটু মনে রাখার চেষ্টা করিস, কারণ এই মানে মানে কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটির ডিরেক্ট একদম মানে ফর্মুলেশন যদি অঙ্ক দেয়, তো ইট ইজ মোর অর লেস ডিপেন্ডেন্ট অন দিস ফর্মুলেশন, ঠিক আছে, মোর অর লেস, ঠিক আছে, কারণ হচ্ছে যে এখান থেকেই পারমিয়াবিলিটি বার করতে দেয় ডিপেন্ডিং আপন দ্য hydraulic head change and this area and this volumetric rate, ঠিক আছে, যে কোনো একটা they will not give and they will all give all of them and not give the k and ask you to find the hydraulic conductivity, এটা হচ্ছে একটা দিকে, ঠিক আছে, এটা মোস্ট অফ দ্য কেসেস এখন অব্দি গেটেও the same numericals have come, but I would suggest you to also remember this, like mathematically, like proving it with respect to other than the Darcy law, ঠিক আছে, সেটা হচ্ছে এইটা, যে এটা হচ্ছে ল্যামিনার ফ্লো রেট বা কন্ডাক্টিভিটি ফ্লো রেটের রেসপেক্টে এই ফর্মুলেশনটা জেনারেট করা হয়েছিল, অ্যান্ড দিস অলসো লাইক ইজ ডিপেন্ডেন্ট অন ডিফারেন্ট ফ্যাক্টরস, দেখতে পাচ্ছিস, যেটা হচ্ছে এই শেপ ফ্যাক্টর, ঠিক আছে, এই শেপ ফ্যাক্টরের যে ভ্যালুটা সেটা হচ্ছে একটা রেশিও টেবিল আছে, ঠিক আছে, এবারে তোকে ওই শেপ ফ্যাক্টরের দেখবি অনেক অঙ্ক গেটে দেয়, ঠিক আছে, দিস ইজ সামথিং নিউ থিং, কিন্তু এটা বলে রাখছি শেপ ফ্যাক্টর আমি এই মুহূর্তে শেপ ফ্যাক্টরটা ইন ডিটেলস বলছি না, কিন্তু শেপ ফ্যাক্টরের এটা মনে রাখিস যে দ্য ভ্যালু অফ দ্য শেপ ফ্যাক্টর ইজ অলওয়েজ গিভেন ইন দ্য এক্সাম, মানে ওটা হচ্ছে ওই গ্র্যাভিটেশনাল কোএফিসিয়েন্ট দেওয়ার মতোই, ওটা
এক্সামে দেয়া থাকে শেপ ফ্যাক্টর এরিয়াটা, শুধু যেহেতু লোকে এই ফর্মুলেশনটা মনে রাখে না তাই অঙ্কটা করতে পারে না, ঠিক আছে। তো এখানে হচ্ছে সিটা হচ্ছে শেপ ফ্যাক্টরটা, ডিটা হচ্ছে যে মিন পার্টিকেল সাইজ অফ দ্য পোরাস মিডিয়াম, ওকে। মিউটা হচ্ছে ডাইনামিক ভিসকোসিটি, আর গামা মানে এই গামা যেটা সেটা হচ্ছে রো জি, ঠিক আছে। রো তো ডেনসিটি জানিস, আর জি হচ্ছে গ্র্যাভিটেশনাল মানে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, ঠিক আছে। তো আলটিমেটলি ফর্মুলাটা এরকম দাঁড়ায় যে সি ডি স্কোয়ার রো জি বাই মিউ, ঠিক আছে। তো দিস ইজ ওয়ান অফ দ্য ফর্মুলেশনস ফর কে, ঠিক আছে। তো ট্রাই টু রিমেম্বার দিস ফর্মুলেশন, ওকে, টু solve the numericals, ওকে। সো এটা গেল ট্রান্সমিসিভিটির একটা, তো জানিস যে টি ইকুয়ালস টু কেবি, দ্যাট ইজ ফর ট্রান্সমিসিভিটি। এগুলোর আরেকটা জিনিস মনে করেই রাখছি, এগুলোর প্রত্যেকটা ডিমেনশন মনে রাখবি, ঠিক আছে। এটা দেখে আমার মনে পড়লো, প্রত্যেকটা ডিমেনশন মনে রাখবি, কারণ অনেক সময় ডিমেনশন দিয়ে অঙ্ক দেয়, ঠিক আছে। ওকে, তো দেখ ব্যাপারটা হচ্ছে তোরা কিন্তু যে কোনো জিনিসের ডিরেকশন এই ডার্সি ল থেকে বার করে নিতে পারবি, ঠিক আছে। যে কোনো জিনিসের যদি ভুলেও যাস যে ডাইমেনশন কি হবে, তো সেটাই ডার্সি ল থেকেও বার করে নিতে পারবি, ঠিক আছে। তোকে শুধু মনে রাখতে হবে যে কোনো মানে এই কিউ এর মানেটা কি, ভলিউমেট্রিক ফ্লো রেট, এ এর মানে কি, মানে সেটা হচ্ছে দ্য এরিয়া, তো সেগুলো মানে কি, এরিয়া মানে কি এল স্কোয়ার, ভলিউমেট্রিক ফ্লো রেট মানে কি এল কিউব টু দি পাওয়ার মাইনাস এস, সেরকম এই প্রত্যেক এইটা আই যেমন ডাইমেনশন লেস, ঠিক আছে। সেখান থেকে তুই কে ইজিলি বার করতে পারবি, তো কে বার করলে তুই টি ইকুয়ালস টু কেবিও বার করতে পারবি। এটা যদি পরীক্ষার হলে ভুলেও যাস তাহলে এইভাবেও করে রাখিস, ঠিক আছে। দেয়ার মে বি আ চান্স যে ভুলে গেলি যে ডিরেক্টলি মুখস্থ রাখা যে কি হবে, হোয়াট উইল বি এল স্কোয়ার নাকি এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তো সেটা যদি ইফ দেয়ার ইজ দ্যাট কেস দেন ইউ ক্যান অলসো সলভ ইট ইন দিস ওয়ে, ওকে। তো দ্যাট ইজ ফর ট্রান্সমিসিভিটি। আর তারপরে তোমাদের যেটা ইউ উইল নিড, ওকে, এই বইটাতে দেয়ার আর সাম নিউমেরিক্যালস অলসো সলভ, ইউ ক্যান রিড ফর ইট, ঠিক আছে। তো তারপরে হোয়াট ইউ নিড ইজ দ্য, আমি ডিরেক্টলি চলে যাচ্ছি, কোথায় গেল, ওয়েট আ সেকেন্ড, এইগুলো দিস থিংস আর নট রিকোয়ার্ড টু রিড, ঠিক আছে। দিস আর মোর আর ইঞ্জিনিয়ারিং ইন নেচার, তো এগুলোকে না পড়লেও হবে, ঠিক আছে। এগুলো একদম কমপ্লিটলি ইঞ্জিনিয়ারিং, শুধু রিচার্জ আর ডিসচার্জের ব্যাপারটা পড়িস, সেটা আমি দেখিয়ে দিচ্ছি একটু পরে। আমি দাঁড়া এক সেকেন্ড, আমি পেজটা খুঁজে পাচ্ছি না, এক সেকেন্ড। ইয়া, ওকে, ইয়া, তো এ এটা করতে গেল, দাঁড়া ওয়ান সেকেন্ড, আগের চ্যাপ্টারটা কি ছিল, oh no, here, yeah, okay, yeah, so yeah, so আমরা, এটা আরেকটা বই, ঠিক আছে। এখানে আই উইল লাইক, এখানেও সেম ওই তোর যে এই আগেরটা থেকে যেরকম পড়ালাম ওই প্রথম জিনিসগুলো এখানেও প্রথমে আছে। এখানে হচ্ছে কিছু কিছু formulations are present for the investigation techniques in the groundwater, ঠিক আছে। যে কিভাবে লাগে, এবারে এখানে সবকটা ফর্মুলেশন কিন্তু কাজে লাগে না, তাই দয়া করে পড়তে যাও, ঠিক আছে। এই ওয়েল বোরহোল ডিজাইন, দিজ অল থিংস আর ইঞ্জিনিয়ারিং ইন নেচার, সেটা ডিজাইনিং এর ব্যাপারগুলো জিওলজি স্টুডেন্ট হিসেবে পড়তে আস না। দিজ আর আ বিট অফ ইঞ্জিনিয়ারিং বুকস, বাট some geological formulations are present which are important for us, ঠিক আছে। সো যখন আমরা গ্রাউন্ড ওয়াটার অ্যানালিসিস করি উই অলওয়েজ ডু সাম ম্যাপিং, ঠিক আছে। যে সেখানে ডিপেন্ডিং আপন দ্য লাইক
টোপোগ্রাফিক ম্যাপ, যে অল্টিটিউড কিরকম দেয়া আছে সেই অনুযায়ী আমরা জায়গাটাতে বেসিন আছে না, তোর আহ, জায়গাটাতে কোনো ওয়াটার প্রেজেন্স থাকতে পারে কিনা, বা থাকলেও দ্য অ্যাকুইফার মানে দ্য স্ট্রিম ইজ এফ্লুয়েন্ট ইন নেচার না ইনফ্লুয়েন্ট ইন নেচার, এরকম প্রচুর দেয়ার আর লট অফ লাইক টেস্টস অ্যান্ড লট অফ লাইক ম্যাপিংস ডান। তো ম্যাপিং এর ওপরে গেটে কোয়েশ্চেন আসবে না, তো সেই জন্য আমি ম্যাপিং জিনিসটাকে তোদের মানে হাইড্রোলজিক্যাল ম্যাপিং এর যে মানে মেন যে মানে তোর ম্যাপ আঁকা যে ব্যাপারটা সেইটা থেকে কখনো কোয়েশ্চেন আসবে না, কিন্তু নর্মাল ম্যাপিং থেকে এমনি আসতেই পারে যে ডিপেন্ডিং আপন ওয়াটার ম্যাপ দেখিয়ে তোকে বললো যে ফর এক্সাম্পল ইফ ইউ রিমেম্বার যে তোরা জ্যামের যদি প্র্যাকটিস করে থাকিস, দেয়ার ওয়াজ আ নিউমেরিক্যাল অ্যাবাউট দিস থিং যে কোথায় দেয়ার উইল বি দ্য region of recharge and where there will be the region of discharge. So that was more of like depending upon যে জল কোথা থেকে ঢুকছে অ্যান্ড দ্য জল কোথা থেকে বেরোচ্ছে ডিপেন্ডিং আপন দ্য এলিভেশন অ্যান্ড দ্য অ্যাকুইফার লোকেশন। ঠিক আছে, আই থিঙ্ক ইউ গাইজ ক্যান রিমেম্বার দ্যাট থিং। ওকে, সো সেরকমই ম্যাপিং এর থেকে এরকমই কোয়েশ্চেন তোদের দেবে। তো ঠিক আছে, তো ম্যাপিং এর নিউমেরিক্যাল সেরকম ভাবে করতে হবে না, তাও তোদের আমি বলে রাখছি যে মানে জিনিসটা কি করে হয়। তো সবার প্রথমে যখন অ্যাকুইফারটাকে ম্যাপ করা হয়, তো সেখানে হচ্ছে পিজোমেট্রিক টেস্ট আর ডান, ঠিক আছে, ইন দ্য এরিয়া যেখানে দ্য মানে ওয়াটার যে কন্ডাক্টিভিটি যেটা সেটা কিরকম হতে পারে, ঠিক আছে, সেইটা হচ্ছে এই টেস্টের রেসপেক্টে বার করা হয়। ঠিক আছে, তো দেখ এখানে মানে পিজোমেট্রিক টেস্টের রেসপেক্টে কি হয় যে যে জলটা আমি বার করব মানে নিচ থেকে, ধর আমি বুঝতে পারলাম যে এখানে একটা অ্যাকুইফার আছে যেখান থেকে জল বেরোতে পারে, তো সেখানে ডিপেন্ডিং আপন জলটার কন্ডাক্টিভিটি কিরকম মানে মেটেরিয়ালগুলো যেখানে জলটা স্টোর আছে সেইটার পারমিয়েবিলিটি কিরকম, তো সেই রেসপেক্টেই কন্ডাক্টিভিটি হবে যে দ্য ওয়াটার বিং স্টোরড ইন দ্য সয়েল পার্টিকেল সেটা কতটা পারমিয়েবল, ডিপেন্ডিং আপন দ্যাট দ্য কন্ডাক্টিভিটি উইল লাইক চেঞ্জ। তো সেই জন্য কন্ডাক্টিভিটিটাকে মেজার করা হয় এই পিজোমেট্রিক টেস্ট দিয়ে। ওকে, সো তাছাড়া আরেকটা তারপরে হয় কি যে পাম্পিং টেস্ট। পাম্পিং টেস্টে এগুলো দেখবি তোদেরকে সেরমভাবে ক্লাসে হয়তো পড়ানো সেইভাবে হবে না, জানি না, আমাদের পড়িয়েছিল, আই ডোন্ট নো অ্যাবাউট আদার ইউনিভার্সিটিজ, বাট উই ওয়্যার টট দিস ফর্মুলেশনস যে কোনটা রেসপেক্টে কি হয়, বাট আমি আজ অবধি এই ফর্মুলেশনের কোনো অঙ্ক কোথাও গেটে দিতে দেখিনি। ঠিক আছে, সো বাট বিইং অলসো ইন দ্যাট পয়েন্ট যে গেট ইজ গেট, তো তাদের কোনবারে কিরকম কোয়েশ্চেন করতে ইচ্ছে হয় উই ডোন্ট নো। সো ডিপেন্ডিং আপন দ্যাট, জাস্ট ফর ইয়োর ইনফরমেশন আমি এই জায়গাগুলোকে মেনশন করে রাখলাম। ঠিক আছে, ওকে, সো if you want you can go through it and like just the formulations। ঠিক আছে, যেমন এই মেথডটার the main formulation for this method is depending upon the extension of the Darcy law। ঠিক আছে, থিয়েম ইকুইলিব্রিয়াম মেথড। তো সেখানে এই থিয়েম ইকুইলিব্রিয়াম, তারপরে থিস নন ইকুইলিব্রিয়াম, ঠিক আছে, কপার জ্যাকব স্ট্রেট লাইন মেথড, এইগুলো প্রত্যেকটারই প্রচুর ভেরিয়েশন আছে। তোরা যদি ইন্টারেস্টেড হোস তবেই পড়িস, নালে না পড়লেও হবে। ঠিক আছে, এগুলো ইঞ্জিনিয়ারিং, মোর অফ অ্যান ইঞ্জিনিয়ারিং টাইপ, তো there is very like less chance to give this in exam। ঠিক আছে, তো সেই জন্য এটা দিস পোর্শন ইজ আপ টু ইউ যে এই টেস্ট মেথডস গুলো ফর পাম্পিং পড়বি কি পড়বি না। ঠিক আছে, আমি জাস্ট জানিয়ে রাখলাম যে এগুলো there are some things like this, so if you want you can go through it, but I think it is not required for gate purpose anyways। তো আমি কন্টামিনেশনটা
বলে দিচ্ছি এর সাথে সাথেই। তো এই গ্রাউন্ড ওয়াটারের যখন এক্সপ্লোরেশন হয়, দেয়ার ইজ অলসো অ্যানাদার থিং দ্যাট ইজ লাইক এক্সপ্লোর্ড, দ্যাট ইজ যে whether the area of water is like devoid of any contaminants, ঠিক আছে, whether it contains any contaminant or not, ঠিক আছে। যদি it contains contaminant, so we cannot extract water from that aquifer without doing any chemical treatment, ঠিক আছে। তো সেটাকে it is also an important exploration aspect, ঠিক আছে। সরি, এটা কি হলো, এক সেকেন্ড। Yeah, it is also a very important aspect of like identification। তো এখানের একগাদা অনেক কিছু থিওরিটিক্যাল জিনিস আছে, ঠিক আছে, যেগুলো ইজ সামথিং উইচ ইজ নট ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, যেটা তোদের মানে অ্যাজ থিওরিটিক্যাল ওই এমএসসিতে লেখার জন্য কাজে আসতে পারে, ঠিক আছে, না হলে ইটস নট ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তো মেইনলি যেটা ভ্যারি করে দ্যাট ইজ দ্য টিডিএস। টিডিএস এটা ভালো করে মনে রাখিস যে টিডিএস ইজ দ্য টোটাল ডিজলভড সলিড কন্টেন্ট, ঠিক আছে, ইন দ্য ওয়াটার। টিডিএস টোটাল ডিজলভ সলিড। তো এই টিডিএস এই টিডিএস ব্যাপারটা কি, যে ইট অ্যাকচুয়ালি লাইক চেঞ্জেস উইথ রেসপেক্ট টু দ্য অ্যামাউন্ট অফ কন্টামিনেন্টস ইন দ্য ওয়াটার, ঠিক আছে। যদি প্রচুর কন্টামিনেন্ট থাকে তাহলে ডিজলভ সলিড, মানে কথাটা শুনেই বুঝতে পারছি যে দ্য অ্যামাউন্ট অফ ডিজলভ সলিড ইন দ্য ওয়াটার, ঠিক আছে, দ্যাট ইজ টিডিএস। সো সেইটার ওপরে বেস করেই, এই টিডিএস ক্যালকুলেশনের ওপরে বেস করেই দেয়ার আর ভেরিয়াস লাইক ফর্মুলেশনস, ঠিক আছে। আচ্ছা, তাছাড়া একটু পুরোনো দিনের গল্পে চলে যাই, যে water total hardness calculation. I don't know whether you guys know this formulation or have forgotten this, but this is the really important formula for gate, ঠিক আছে। এইটা থেকে গেটে কিন্তু অঙ্ক দেয়, ঠিক আছে। তো দ্যাট ইজ যে যা হার্ডনেস অফ ওয়াটার, মানে জলটা কতটা লাইক ফোম তৈরি করতে পারে, এরকম আমরা ক্লাস ছোটবেলায় পড়েছিলাম, যে জলটার মানে বাংলায় ইটস নোন অ্যাজ হাউ মাচ খার, লাইক দ্যাট আই থিঙ্ক। সো depending upon the nature of the water, the like nature of like amount of the Ca2 plus and Mg2 plus ion, ওয়াটারের টোটাল হার্ডনেস ক্যালকুলেট করা হয়, ঠিক আছে। তো ইন সাম ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস, যেখানে এই the calcium and magnesium isotopes are required like for as ions, বা কোনো conductive material required হয়, সেখানে হার্ড ওয়াটার ইউজ হয়। আর যেখানে these ions are more catastrophic, তো সেখানে সফট ওয়াটার ইউজ হয়, ঠিক আছে। তো এনিওয়েজ, তো এই টোটাল হার্ডনেস যেটা, সেটার ফর্মুলেশন হচ্ছে এটা। তো তোমরা দয়া করে এই ফর্মুলেশনটা মনে রেখো ফর নিউমেরিক্যালস, ঠিক আছে। আর দেন হচ্ছে আরেকটা যেটা, সেটা হচ্ছে সোডিয়াম অ্যাবজর্পশন রেশিও, ঠিক আছে, দ্যাট ইজ SAR। এই সোডিয়াম অ্যাবজর্পশন রেশিও ইজ অলসো অ্যানাদার ইম্পর্টেন্ট থিং, যে জল যখন দ্য ওয়াটার ওয়েন ইট ইজ ইউজড ফর ইরিগেশন পারপাস, ঠিক আছে, যে দ্য ওয়াটার ইজ এক্সট্রাক্টেড ফ্রম লাইক এনি স্ট্রিম অর রিভার, যেখানে ফর ইরিগেশন পারপাস যে জলটা আনা হচ্ছে, সেটা জলটার নেচার কেমন সেটাকে হচ্ছে মানে ক্যালকুলেট করা হয়। কারণ হচ্ছে যদি জলটায় সোডিয়াম অ্যাবজর্পশন রেশিও বা সোডিয়াম কন্টেন্ট বেশি অ্যাবজর্ব করার ক্ষমতা থাকে, তো তখন কি হয় যে দ্য ওয়াটার ইজ হার্মফুল ফর দ্য ক্রপস, ঠিক আছে। মানে মোর সোডিয়াম কন্টেন্ট ইজ হার্মফুল ফর দ্য ক্রপস, মানে হচ্ছে ফর এক্সাম্পল, যদি ইফ ইউ নোটিস যে এনি ওশান এরিয়াজ লাইক মেরিন এরিয়াজ আর নট ফার্টাইল ইন নেচার, ঠিক আছে। মানে আন্দামানে গিয়ে দেখতে পাবি খুব মানে স্পেসিফিক কিছু মানে ট্রিজ লাইক হুইচ সার্ভাইভ ইন দ্য ওশান ছাড়া, মানে নিয়ার দ্য ওশান ছাড়া, দেয়ার ওয়ন্ট বি আ লট অফ ভেজিটেশনস হ্যাপেনিং, ঠিক আছে। দ্য রিজন বিহাইন্ড দিস ইজ অনলি দ্যাট যে those soils have a very high sodium absorption ratio,
and that is why if it is like more than 9, ঠিক আছে, if the sodium absorption ratio is more than 9, then the water is unfit for irrigation purpose, ঠিক আছে। তো এই SAR এর যে ভ্যালুটা তোকে সবই ভ্যালু দিয়ে দেবে, তো তোকে ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্য SAR, ঠিক আছে। তো এইগুলো কিছু কিছু নতুন জিনিস যেটা ওয়াজ নট আই গেস নোন টু ইউ গাইজ আর্লিয়ার, কারণ MSc তে এগুলো আমরা করি না। তো these are the things that you have to remember. তো আমি তোদেরকে বইগুলো তো পাঠিয়ে দেবো, আর কাউরি কোনো ডাউট থাকলে বল। Anyways, okay, so I think that is enough for the groundwater exploration purpose. আর তোদের যদি কোনো এমনি কোয়েশ্চেন থাকে তাহলে পরে জিজ্ঞেস করিস, অসুবিধা নেই। আর গেটের নিউমেরিক্যাল দয়া করে সলভ করা শুরু কর অ্যালং উইথ দ্য MCQ, মানে গেটের পেপারই সলভ করা শুরু কর। ডাউট হলে জিজ্ঞেস কর, কোনো আপত্তি নেই, কিন্তু এখন থেকে সলভ করা শুরু না করলে কিন্তু পরে 20 বাও জলে চলে যাবি, ঠিক আছে। কারণ অনেক ফর্মুলেশন হয়তো তোদের হয়তো নতুন লাগতে পারে, কিন্তু দোজ আর অ্যাকচুয়ালি হ্যাজ আ লিঙ্ক উইথ দ্য থিংস দ্যাট উই হ্যাভ স্টাডিড, ঠিক আছে। হয়তো সব একদম ফর্মুলা বা থিওরিটিক্যাল একদম বলা যায় না সেইভাবে, তো কিছু কিছু যখন অঙ্ক করবি তখন আটকালে বুঝতে পারবি। তো সেই জন্য বলছি অঙ্কগুলো করা শুরু কর, আটকালে জিজ্ঞেস কর, ঠিক আছে, বাট কর। ওকে, সো আই গেস দ্যাট উইল বি অল। গুড নাইট, ইজো দেশ।